আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বললেন জিএম কাদের। এদিকে একটি দলের নেতারা পিআর বোঝেন ঠিকই, মানতে চান না বললেন জামায়াতে নায়েবে আমির। জানাবো, পুনর্বাসনে অপচেষ্টা চলছে, তবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। দাদির মতো পরিণতি হবে রাহুল গান্ধীকে হত্যার হুমকি, আদালতে অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি বললেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বললেন জিএম কাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন জামায়াত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, একজন দোষীকে শাস্তি দিতে 10 জন নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে, বাড়িঘর ও অফিসে আগুন দিচ্ছে। হামলা মামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। সম্প্রতি লাঙ্গল প্রতীক যে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আরেক অংশ, সেই প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা। একটি দলের নেতারা পিআর বোঝেন ঠিকই, মানতে চান না বললেন জামায়াতে নায়েবে আমির। একটি দল হাসিনা মার্কার জনাতন তামাশা নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ পিআর পদ্ধতি বুঝলেও একটিমাত্র দাবি করে তারা পিআর বোঝে না। আসলে তারাও পিআর বোঝে, কিন্তু মেনে নিতে চায় না। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি করতে পারবে না, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে জনগণকে শোষণ করতে পারবে না। এজন্যই তারা পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহের বলেন, অধিকাংশ জনগণের মতামত মেনে নেওয়ার নামেই গণতন্ত্র। সুশাসনের জন্য নাগরিক কর্তৃক পরিচালিত জরিপে উঠে এসেছে, দেশের 71% মানুষ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। সরকারি নির্বাচনের রোডম্যাপ শুধু একটি দল স্বাগত জানিয়েছে। গণতন্ত্রকামী দেশের জন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানাতে পারেনি। কারণ নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার, সব গণহত্যার বিচার নিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তিনি বলেন, স্বাধীনতার 54 বছরেও দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখেনি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আশা করেছে। এর জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চেয়েছে। সংস্কারের নামে মাসের পর মাস রাজনৈতিক নেতাদের ডেকে নিয়ে পরিশেষে সংস্কারে আইনি ভিত্তি দিতে পারবে না বলে সরকার জাতিসংঘে তামাশা করছে মন্তব্য করে জামায়াতে নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক উপায় আলী রিয়াজ দেখাতে না পারলেও আমরা দেখাতে পারবো। আমাদের সেই দায়িত্ব দিন, আমাদের সঙ্গে বসুন। যারা সংসদে গিয়ে সংস্কার করবেন বলেছেন, তাদের এখন সংস্কারের আপত্তি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবে বলা দল কিভাবে নিশ্চিত হয়েছে তারা এবার ক্ষমতায় বসবে? তাদের এই কথাই জনমনের সংশয় তৈরি হয়েছে। এতে বোঝা যায় তারা হাসিনা মার্কার জনাতন একটি তামাশা নির্বাচন করতে চায়। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য প্রস্তুত ঘোষণা দিলেও বাস্তবে নির্বাচনের কোনো পরিবেশ নেই। পরিবেশ থাকলে একটি রাজনৈতিক দলের প্রধানের একজন উপদেষ্টা পদে থেকে বলতে পারতেন না, দাঁড়িপাল্লায় ভোট দিলে জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবে না। প্রকাশ্যে জনগণকে হুমকি দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পরও তাকে কেন গ্রেফতার করা হয়নি? পুনর্বাসনে অপচেষ্টা চলছে, তবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগকে নির্বাচন কেন্দ্রিক পুনর্বাসনের অপচেষ্টা চলছে জানিয়ে বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রিফাইন্ড বা অন্য কোনোভাবে গণহত্যাকারী আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এক বিবৃতিতে হুঁশিয়ারি দেন। সংগঠনের দফতর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু রাজনীতিবিদ, আওয়ামী সিম্পাথাইজার ও সুবিধাভোগী কর্তৃক মূলধারার কিছু গণমাধ্যম আয়োজিত টেলিভিশন টকশো, সংবাদপত্রে প্রকাশিত কলাম ও জরিপ সহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে নিষিদ্ধ ঘোষিত পতিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ানতরীয় সম্মতি উৎপাদনের অপচেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট ভাষায় ঘৃণ্য অপচেষ্টা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। রিফাত রশিদ ও হাসান ইনাম বিবৃতিতে বলেন, মনে রাখতে হবে
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি ফাঁসিবাদী শক্তি, গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, যারা বিগত 1.5 দশকের দীর্ঘ শাসনামলে গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ সহ অগণিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত এবং সবশেষ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত, যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ ইতিমধ্যে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। সুতরাং বাংলাদেশের মাটিতে রিফান্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে হোক না কেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে বাংলাদেশের মাটিতে আওয়ামী অধ্যায় 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। অভ্যুত্থানের নতুন বাংলাদেশের রাজনীতিতে গণহত্যাকারী আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অযোগ্য ও অপ্রাসঙ্গিক। তাই ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে সম্মতি উৎপাদনের অর্থ হলো আওয়ামী কর্তৃক সংঘটিত জুলাই গণহত্যাকে বৈধতা দেয়া, যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী এবং সহস্রাধিক শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো যদি কিন্তু ছাড়া স্পষ্ট ভাষায় জানায়, অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের যদি সম্মতি উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কৌশলে আওয়ামী পুনর্বাসন প্রজেক্ট বাস্তবায়ন চেষ্টা করা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানপন্থী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানে ডাক দেবে। এছাড়া পতিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়, তাহলে অভ্যুত্থানপন্থী সকল ছাত্র জনতা সেই নির্বাচন বয়কট করবে। দাদির মতো পরিণত হবে রাহুল গান্ধীকে হত্যার হুমকি, আদালতে অভিযোগ। ভারতীয় কংগ্রেসের সদস্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাণনাশের হুমকি পেয়েছে জানিয়ে আদালতে অভিযোগ করেছে। বিজেপি 2 সংসদ সদস্য তাকে দাদি ইন্দিরা গান্ধীর মতো পরিণতি হবে বলে হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই হুমকি এসেছে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে তার 2022 সালে ভারত জড়ো যাত্রা চলাকালীন দেওয়া মন্তব্যের প্রেক্ষিতে। মহারাষ্ট্রের নাসিকের এক আদালত গত 24 জুলাই হিন্দুত্ববাদী মতাদর্শীর বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে জামিন দেন। মামলাটি দায়ের করেছিলেন নাসিকের বাসিন্দা ও এক অলাভজনক সংস্থার পরিচালক দেবেন্দ্র ভুট্টারা। তিনি দাবি করেছেন, হিলঙ্গিতে এক সংবাদ সম্মেলনে ও যাত্রার সময় দেওয়া বক্তৃতায় রাহুল গান্ধী সাভারকরের সুনাম ক্ষুণ্ণ করেছে। রাহুল গান্ধী আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, কংগ্রেস আদালতে আলাদা একটি আবেদন জমা দিয়েছে যাতে সাম্প্রতিক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার প্রক্রিয়া নথিভুক্ত থাকে। তিনি বলেন, গত 15 দিন ধরে রাহুল গান্ধী ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তার মধ্যে হিন্দুত্ব শব্দ নিয়ে তর্ক বিতর্ক হয়। একই সময় বিজেপি 2 সংসদ সদস্য তাকে পাশে সরে দাঁড়াতে বলেন এবং হুমকি দেন যে ভবিষ্যতে তিনি তার দাদির মতো পরিণতি বরণ করবেন। এমনকি তাকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলেও আখ্যা দেওয়া হয়। আইনজীবীর অভিযোগ, যারা এই হুমকি দিয়েছে তারা সাভারকরের অনুসারী এবং তাদের বংশ পরিচয় ও রাজনৈতিক অবস্থান মিলিয়ে দেখলে রাহুল গান্ধীর ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি আদালতে কার্য বিবরণীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানি আগামী 10 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি বললেন আসিফ মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। বিবিসিতে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে, কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়তা নেই, তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। আসিফ বলেন, নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয়। কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছে থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন এই উপদেষ্টা। যারা নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম না, ইস্যুটা আরও অনেকে আছেন যাদের রাজনৈতিক পদ প্রতিবিও ছিল। আমার মনে হয় যে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, বলেন আসিফ ভুঁইয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।